সোনালি চুলের শাকচুন্নি। এক গ্রামে মেধা আর রাধাকান্ত বাস করত। তাদের কোনো সন্তান ছিল না, আর এটা নিয়েই মেধা ভীষণ দুঃখী ছিল। একদিন মেধার মন খারাপ থাকাতে সে বাইরে হাঁটতে বের হয়েছিল। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরে চলে আসে, আর তখন সে সেখানে একটা বাচ্চার কান্না শুনতে পায়। আরে, এখানে বাচ্চাটা কান্না করছে কোথা থেকে? এই বলেই সে বাচ্চাটার কান্নার আওয়াজ লক্ষ্য করতে থাকে। তারপর সে বাচ্চাটার কাছে যায়। বাচ্চাটাকে দেখে তার খুব মায়া লেগে যায়। বাচ্চাটা খুবই মিষ্টি দেখতে ছিল, আর তার চুল সোনালি রঙের ছিল। তাকে দেখতে অপরূপ মনে হচ্ছিল। কেমন বাবা মা এত সুন্দর বাচ্চাটাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তারপর মেধা বাচ্চাটাকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। রাধাকান্ত কাছ থেকে বাড়িতে এলে মেধা বাচ্চাটার ব্যাপারে তাকে সব কথা বলতে থাকে। মেধা বাচ্চাটাকে নিজের কাছেই রাখতে চায়। রাধাকান্ত তাতে মত দিলে সে নিজের মেয়ের মতো করে বাচ্চাটাকে মানুষ করতে থাকে। তার কোনো কিছুর অভাব হতে দেয় না। পুরো গ্রাম এটা নিয়ে আলোচনা করতে থাকে। একদিন, আরে মেধা বৌদিও না কোথা থেকে যেন একটা মেয়ে ধরে এনেছে। জিজ্ঞাসা করলাম এটা কে, বলে নাকি তার মেয়ে। আমি তো তাই দেখলাম গো, কার না কার মেয়েকে নিজের মেয়ের পরিচয়ে মানুষ করছে। এক সময় দেখা যাবে মেয়েটি বড় হয়ে তাদের ছেড়ে নিজের বাবা মার কাছেই চলে গেছে। মেধা কারো কথায় কান দিত না। তারা মেয়েটিকে নিয়ে বেশ ভালোই দিন যাপন করতে থাকে। এভাবে অনেক দিন চলে যায় এবং তারা মেয়েটির নাম রাখে ময়না। এভাবে মেয়েটির বয়স দেখতে দেখতে 4 বছর হয়ে যায়। কিন্তু একদিন মেধা যখন রান্না করছিল, তখন তার শাড়ির আঁচলে আগুন লেগে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, আমি পুড়ে যাচ্ছি। তখন সেখানে ময়না চলে আসে, আর ময়না আগুন দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তার চোখ লাল হয়ে যায়, তার মাথার সোনালি চুলগুলো আরও লম্বা হয়ে যায়, আর তা বাতাসে উড়তে থাকে। এরপরেই মেধার চিৎকার শুনে সেখানে রাধাকান্ত এসে পড়ে, আর সে মেধার শরীরে পানি ঢেলে দেয় আর আগুন নিভিয়ে দেয়। নিমেষের মধ্যে সবটা আগের মতো হয়ে গেল। কিন্তু তারা যা দেখেছিল তা নিয়ে ঘাবড়ে যায়। রাতে তারা দুজনে এটা নিয়ে কথা বলে। তুমি খেয়াল করেছো, ময়না আগুন দেখলে কেমন যেন হয়ে যায়। ওকে তখন ঠিক ডাইনির মতো মনে হয়। তাহলে কি ময়না কোনো ডাইনির মেয়ে? কিন্তু এ কথা কিন্তু কাউকে জানতে দেওয়া যাবে না, বুঝেছো তুমি? তাহলে ওকে আমরা দূরে কোথাও দিয়ে আসি। কোনো ডাইনিকে তো আর আমাদের সাথে রাখা যাবে না। না না, ও আমার মেয়ের মতো। আমি ওকে ছোট থেকে মানুষ করেছি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাছাড়া ও তো আমাদের সাথে ডাইনির মতো আচরণ করেনি। তাহলে অসুবিধাটা কোথায় বলো? রাধাকান্ত আর মেধা খুব ভয়ে ভয়ে থাকতে থাকে। তারা ময়নাকে সবসময় সবার কাছ থেকে আড়াল করেই রাখত। সবাই ময়নার সোনালি চুল আর তার আজব ব্যবহারের জন্য পছন্দ বিশেষ করতো না। সবাই বিভিন্ন আলোচনা করতে থাকতো ওকে নিয়ে। ঠিক এভাবেই কয়েক বছর চলে যায়। ময়না এতদিনে অনেক বড় হয়ে উঠেছে। মা, তুমি আমাকে সব সময় একা একা কেন রাখো? আমাকে কারোর বাসায় যেতে দাও না কেন? আমি আমার বান্ধবীদের বাসাতে যেতে পারি না কেন মা? তোমাকে যা বলেছি তাই করো, কারোর বাসায় তোমার যেতে হবে না। কিন্তু মা, আমারও তো ইচ্ছা করে সবার সাথে মিশতে। দেখতে দেখতে হোলি এগিয়ে আসে। সবাই গ্রামে হোলি উদযাপন করে। সেখানে গ্রামের সবাই থাকে, শুধু ময়নাই আসে না। ময়না দূর থেকেই সবার হোলি উদযাপন দেখছিল। তখন, আরে মেধা বৌদি, তুমি প্রতিবার একা একাই আসো কেন গো? ময়নাটাকেও তো নিয়ে আসতে পারো সাথে করে, নাকি? আরে বৌদি, ওকে আসতে বলেছিলাম, কিন্তু ও পড়তে বসেছে, তাই আর আসেনি। সবাই হোলির দিন মজা করছিল। ময়না বাসায় একাই ছিল, ফলে তার বান্ধবীরা তার কাছে যায় আর তাকে অনেক জোর করে। আর তাতেই সে তার বান্ধবীদের সাথে হোলির উৎসবে চলে আসে। আরে ময়না, আমি তোমাকে আসতে বারণ করেছিলাম না?
তুমি আবার কেন এখানে চলে এলে? মা, আমি আসতে চাইনি, আমার বান্ধবীরা আমাকে জোর করে এখানে নিয়ে এলো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখন এখান থেকে চলে যাও। মেধা ময়নাকে বারবার বাসায় চলে যেতে বলছিল। ময়না বাড়িতে চলেও যেত, কিন্তু তখনই ময়নার চোখ হোলিকার আগুনের দিকে যায়, আর তখনই সে একটা ডাইনি রূপে পরিণত হয়, আর তার চুল অনেক বড় হতে থাকে। এই দেখে গ্রামের সবাই সেখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। ময়নার সোনালি চুল হোলিকার আগুনগুলো নিজের দিকে টেনে নেয় এবং ময়না জানতে পেরে যায় সে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন ডাইনি। আরে, এই লোকেরা তো এতদিন নিজের বাড়িতেই একটা ডাইনিকে পুষেছে। আর এই কারণেই তিনি তার মেয়েকে এতদিন কারো কাছে মিশতে দিত না, আসতে দিত না, সব সময় সবার থেকে লুকিয়ে লুকিয়ে রাখতো। কিন্তু এই ডাইনিকে তো আর এখানে রাখা যায় না, এক্ষুনি ওকে এখান থেকে বিদায় করতে হবে। কি বলো সবাই? না না, আমার মেয়েকে তোমরা তাড়িয়ে দিও না, আমার মেয়ে তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তাছাড়া ও তো সব সময় ডাইনি রূপে আসেও না, ও শুধু আগুন দেখলেই ডাইনির রূপ ফিরে পায়, আর ওর চুলগুলো আগুনকে নিজের মধ্যে শুষে নেয়, ওই কারণে ওর চুল সোনালি। ডাইনি তো ডাইনি হয়, ওকে আমরা এভাবে রাখতে পারবো না। বাবা, আমি কি সত্যি একটা ডাইনি? আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই। আরে বোকা মেয়ে, তুমি আমার মেয়েই, তুমি ওদের কারোর কথায় কান দিও না মা। গ্রামের সকলে তাদের বিরুদ্ধে ছিল এবং তারা সবাই মিলে ময়নাকে একটা ঘরে বন্দি করে ফেলে। তারপর তারা একটা সাধু বাবাকে ডেকে সেই ঘরের চারপাশে পুজো করে রাখে, যাতে সেই ডাইনি ঘর থেকে বের হতে না পারে। সে জানালা দিয়ে তার বাবা মাকে ডাকতো। আমাকে আমার বাবা মার কাছে যেতে দাও, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি নিজেও তো জানতাম না যে আমি একজন ডাইনি। আমাকে আমার মার কাছে যেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু তার বাবা মাকে কেউ তার কাছে আসতে দিত না, তাকে কেউ খেতেও দিত না। সব সময় জানলার কাছে দাঁড়িয়ে ময়না কান্না করতে থাকতো, আর তাকে অমাবস্যার রাতে মারার ব্যবস্থা করা হয়। তারা মেধা আর রাধাকান্তকেও ঘরে আটকে রাখে, যাতে তারা ওই ডাইনিকে বাঁচাতে না পারে। এবার অমাবস্যার রাত আসে, সেখানে সকল গ্রামবাসী সহ একটা তান্ত্রিকও আসে সেই ডাইনিকে মারতে। না না, আমাকে মেরো না, আমাকে আমার বাবা মার কাছে যেতে দাও, আমাকে যেতে দাও না তোমরা, আমি অনেক দূরে চলে যাব, কথা দিচ্ছি। কিন্তু তারা কেউই ডাইনির কথা শোনে না। তারা ডাইনিকে মারার সব ব্যবস্থা করে ফেলে। তান্ত্রিক ডাইনিকে মারার সব মন্ত্রও পড়ে ফেলে। এখন শুধু বাকি শেষ একটা মন্ত্র পড়ার। যেই না শেষ মন্ত্র পড়তে যাবে, তখনই সেখানে একজন বালক দৌড়ে ছুটে আসে। তোমরা সবাই শিগগিরই আসো গো, গ্রামে আগুন লেগে গেছে। আগুন? আগুন কিভাবে লাগলো? পাশের জঙ্গল থেকে লেগেছে, জঙ্গল পেরিয়ে এখন আমাদের গ্রামে চলে এসেছে আগুন। সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে এবার, ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে গো। তাড়াতাড়ি চলো, সবাই তাড়াতাড়ি চলো, নইলে সব শেষ হয়ে যাবে গো। বালকটির এমন কথা শুনে সবাই আগুন নেভাতে চলে যায়। সবাই যার যার মতো পানি এনে আগুন নেভাতে থাকে, কিন্তু কোনোভাবেই আগুন নেভে না। আমাকে ঘর থেকে বের করো গো, এই আগুন একমাত্র আমি নেভাতে পারি, আমি ছাড়া এই আগুন তোমরা নেভাতে পারবে না গো। তোমরা একটু দয়া করো, আমাকে এখান থেকে বের করে নাও। কিন্তু কেউই ডাইনির কথায় কান দেয় না। সবাই নিজের মনে আগুন নেভাতে থাকে। ঠিক তখনই ডাইনির ঘরের সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল। বাচ্চাটা ডাইনির চিৎকার শুনতে পায়, তারপর বলে, ময়না দিদি, যে যাই বলুক, তুমি আমার সেই ময়না দিদি যে আমাকে রোজ সকালে তুমি কিছু না কিছু দিতেই, তোমাকে আমি মুক্ত করবই গো দিদি। হ্যাঁ রে ছোট, আমাকে তাড়াতাড়ি মুক্ত কর, আমি এক্ষুনি আগুন নেভাতে যাব, তাড়াতাড়ি কর বোনটি। বাচ্চাটি ডাইনিকে মুক্ত করে দেয়।
ডাইনি দৌড়ে গ্রামের মধ্যে গিয়ে দাঁড়ায়। ডাইনি আগুন দেখে আরও ভয়ঙ্কর হয়ে যায়। তার চুল আরও লম্বা হয়ে যায়, আর চুল আগুনের কাছে গিয়ে সমস্ত আগুনকে নিজের চুলের মধ্যে আকৃষ্ট করে, আর সমস্ত আগুন তার চুলের মধ্যে সে শুষে নেয়। এভাবে ডাইনি গ্রামের আগুন নিমেষেই নিভিয়ে ফেলে আর সকল গ্রামবাসীকে বাঁচিয়ে নেয়। আমরা তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম গো। তোমাকে আমরা মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাদের প্রাণে বাঁচালে। কিন্তু তারপরও তোমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে, কারণ তুমি আমাদের মতন নও। ঠিক আছে, আমি চলে যাব। কাউকে কোনো কষ্ট দিতে চাই না আমি। না মা, তুই যাস নে, তুই আমার মেয়ে হয়ে এখানে থেকে যা। কিন্তু ডাইনি সেখান থেকে মন খারাপ করে দুঃখী মনে চলে যেতে লাগলো। ঠিক তখনই সেখানে তান্ত্রিক এসে পড়ে আর মেধাকে একটা কাঁচি নিয়ে আসতে বলে। তারপর তান্ত্রিক কাঁচি দিয়ে ডাইনির সোনালি চুলগুলোকে কেটে ফেলে। এর ফলে ডাইনি আগের মতো মানুষের রূপে ফিরে আসে, আর তার চুলগুলো বাকি সবার মতোই কালো হয়ে যায়। তার কেটে ফেলা সোনালি চুল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তারপর তান্ত্রিক তাকে দেখে বলে, সে আর কখনো ডাইনি হবে না। সে এখন থেকে সারা জীবনের মতো আমাদের মতন মানুষ হয়ে গেল। সে এখন আমাদের কাছেই থাকতে পারবে। তারপর থেকে ময়না তার বাবা মা আর সকল গ্রামবাসীর সাথেই সুখে শান্তিতে বাস করতে থাকে।